সতর্কতা অবলম্বন করতে হবে। কেন করতে হবে এটা আমরা আজকে আলোচনা করব। তার আগে আমাদের বুঝতে হবে যে আমরা জানি আমাদের সার্ভাইকালে দুইটা ভার্টিব্রা থাকে। একটি হচ্ছে এটা হচ্ছে অ্যাটলাস আর নিচেরটা হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাটলাস এবং অ্যাক্সিস এই দুইটা ভার্টিব্রা যদি আমরা না বুঝি তাহলে আমরা আমাদের কেন করতে হবে তা বুঝবো না, আমরা এটাকে বুঝবো। এটা একটা ভার্টিব্রা, এটা অ্যাটলাস না, আমাদের কাছে অ্যাটলাস নাই, এই জন্য আমরা দুঃখিত। আমরা তারপরেও একটু বোঝানোর চেষ্টা করতেছি। এটা ধরে নিলাম এটা অ্যাটলাস, কিন্তু এটা অ্যাটলাস না। অ্যাটলাস ভার্টিব্রার বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো বডি থাকবে না। এটা যেমন বডি আছে ওটাতে কোনো বডি থাকবে না, এবং এইটার একটা রিং শেপ, একটা আংটির মতো মনে হবে। এর টানোজাস প্রসেসগুলো খুব প্রমিনেন্ট হবে, এবং এর উপরে একটি আর্টিকুলার ফ্যাসেট থাকবে, আর নিচে একটা সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকবে, আর নিচে একটা ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকবে, আর সামনে আর্চ থাকবে, অ্যান্টেরিয়র আর্চ থাকবে, পোস্টেরিয়র আর্চ থাকবে। এটা কোনোটাই মিলতেছে না, কারণ এটা সেই অ্যাটলাস ভার্টিব্রা না, এটা এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কি বুঝলাম? এটাকে রিং শেপ হবে, আঙ্গুলের আংটির মতো হবে। এইটার সামনে একটা আর্চ থাকবে, পিছনে একটি আর্চ থাকবে, দুই সাইডে দুটা ল্যামিনা থাকবে, পেডিকেল থাকবে, পেডিকেল পরে ল্যামিনা হবে, টার্নাস প্রসেস থাকবে, টার্নাস প্রসেসটা খুব প্রমিনেন্ট থাকবে, এবং এর সামনে একটা টিউবারকেল থাকবে, পিছনে একটা টিউবারকেল থাকবে, সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকবে, ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেট থাকবে। এবং ভার্টিব্রার যে আর্টারি দেখতেছি, যে ছিদ্রটা দেখা যাচ্ছে, এই ছিদ্রটা টার্নাস প্রসেসের মধ্যে, এটা ভার্টিব্রার আর্টারির ফোরামেনা। এখান থেকে ভার্টিব্রাল আর্টারিটা উঠবে। ভার্টিব্রাল আর্টারিটা কি জিনিস আমরা এটা দেখব। এই যে দেখা যাচ্ছে দর্শক, এখানে দেখেন, এইটা হচ্ছে আমাদের T1, 1 2 3 4 5 6 7। এই যে T1 থোরাসিক ভার্টিব্রা, এখানে কোনো ট্রান্সভার্স প্রসেসে কোনো ছিদ্র নাই, এখানে কোনো এটা C7, এটা C6। C7-এ আর ট্রান্সভার্স প্রসেস ছিদ্র থাকে না, T6-এ থাকে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আরেকবার আমরা খেয়াল করি। C7-এ কোনো ভার্টিব্রাল আর্টারি ফোরামেন থাকে না, কিন্তু C6-এ থাকে। C6 থেকে C1 পর্যন্ত এটা থাকে। এখন এই যে আমরা যেটা দেখতেছি, এইটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারিটা এখানে থাকে, এটা আমরা খুলে গেছে, কিন্তু এখানে থাকে, এরকম থাকে, এটা আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে শুরু। তাহলে এই ভার্টিব্রাল আর্টারিটা কি জিনিস? ভার্টিব্রাল আর্টারিটা যদি আমরা বলি, এখানে আমরা একটু দেখতে হবে। আমরা এখানে আর একটু আসি। যদি আমরা ধরি এটা একটা হার্ট, এখানে আমরা দেখি যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল থেকে হার্টটা, ব্লাডটা এই আর্চ অফ দ্য আউটার হয়ে কি হয়? হ্যাঁ, এখন এই যে আর্টারিটা, এই আর্টারিটা ধরো এটা ক্যারোটিড আর্টারি, এই ক্যারোটিড আর্টারি পরবর্তী ব্রাঞ্চ হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। পরবর্তী আর্টারি কি ব্রাঞ্চ কি? এই ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারিটা পরবর্তী সময়, এই ভার্টিব্রাল আর্টারিটা পরবর্তী সময় আবার বেজিলারি আর্টারি হিসাবে না আত্মপ্রকাশ করে। সেই আর্টারি পরবর্তী সময় সেরিব্রাল আর্টারি হয়। সেই সেরিব্রাল আর্টারি হয়ে সার্কুলার হুইলস হয়। এই জায়গাটা কি বল? সার্কুলার হুইলস হয়ে ব্রেনে ব্লাড সার্কুলেশন হয়। কি বললাম? এই ক্যারোটিড আর্টারি পরবর্তী ব্রাঞ্চের নাম হলো ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি পরবর্তী ব্রাঞ্চের নাম হচ্ছে বেজিলারি আর্টারি। সেই বেজিলারি আর্টারি আরেকটা ব্রাঞ্চ হচ্ছে সেরিব্রাল আর্টারি, সেরিব্রাল মিডল সেরিব্রাল আর্টারি,
লেটারাল সেরিব্রাল আর্টারি, ওই সকল ব্রাঞ্চ, ওগুলো হয়ে আবার সার্কেল অফ হুইলস বলে। এই সার্কেল অফ হুইলস বলে হচ্ছে এই সার্কেল অফ হুইলস হচ্ছে ব্রেনের, এই টোটাল ব্রেনটা যদি আমরা বলি, এই যে ব্রেনের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, হ্যাঁ, এই ব্রেনের সার্কুলেশনকে, এই সার্কেল অফ হুইলস পুরো ব্রেনটাকে ব্লাড সার্কুলেশন হচ্ছে পোস্টেরিয়র পার্টে আর কি। তো এই ব্রেনের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে তার কোত্থেকে শুরু? ভার্টিব্রাল আর্টারি থেকে শুরু। বুঝতে পারছি কথাটা? এখন ভার্টিব্রাল আর্টারি যদি ঠিক মতো ব্লাড, যদি ব্রেনে কোনো ব্লকেজ হয়, ঠিক মতো ব্লাড যদি ব্রেনে না দিতে পারে, তাহলে অনেক সমস্যা হবে। দেখা গেল এই ভার্টিব্রাল আর্টারির মধ্যে কোনো একটা জায়গায় থ্রম্বোসিস হয়েছে। কি হয়েছে? থ্রম্বোসিস হয়েছে। ধরো এখানে একটা থ্রম্বোসিস হয়ে ব্লাড যাচ্ছে না, তাহলে এই আর্টারিটা যেসব জায়গায় ব্লাড সাপ্লাই করতো, তো ব্রেনের ওই অংশ ব্লাড পাবে না, স্ট্রোক হবে, ব্রেন ওই জায়গাটা ফাংশন লেস হয়ে রোগী মারাও যেতে পারে। থ্রম্বোসিস হইতে পারে, ইস্কিমিয়া হইতে পারে, তারপর ইম্বোলিজম হইতে পারে, বিভিন্নভাবে এই ঘটনাটা ঘটতে পারে। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা বুঝলাম যে এই ভার্টিব্রাল আর্টারি দিয়ে, ফোরামেন দিয়ে ভার্টিব্রাল আর্টারি উঠতেছে। কি উঠতেছে? আর্টারি উঠতেছে। এই পর্যন্ত আমরা মনে রাখি। এখন আমরা আবার আসি সেই ভার্টিব্রাতে। এখন আমরা বলছি যে ভার্টিব্রাল আর্টারির মধ্যে একটি কিডনি শেপ একটা ফ্যাসেট থাকে। কি থাকে? কিডনি শেপ একটা ফ্যাসেট থাকে। ধরো এটা একটা ভার্টিব্রা, হ্যাঁ, এই ভার্টিব্রার উপরে ঠিক এরকম একটি ফ্যাসেট থাকে, যেটাকে আমরা বলতেছি সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। কি বলতেছি আমরা? আর্টিকুলার ফ্যাসেট। এই সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা আমাদের, এই সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেটটা কি করতেছে? এই যে এখানে তাকায় দেখো, এই যে দুটো একটু প্রমিনেন্ট জিনিস, এই প্রমিনেন্ট জিনিসের মধ্যেই এই অ্যাটলাসটা আছে। ওই আর্টি যেটা বললাম একটু আগে, আমরা যেটা দেখাইলাম, এইটাই হচ্ছে তোমার প্রমিনেন্ট। এই জায়গাটাতেই ফ্যাসেট। কি ফ্যাসেট? আমার আঙুলটা ফ্যাসেট। কার ফ্যাসেট? অ্যাটলাসের। কি ফ্যাসেট? সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। যেটাকে কে ধরে রাখতেছে? বেসটাকে ধরে রাখে। কার? অক্সিপুটের বেসটা। বুঝতে পারছি? তাহলে নিচে আরেকটা ফ্যাসেট আছে। নিচে ফ্যাসেটটা কার জন্য? সে কার সাথে জয়েন করে? অ্যাটলাসের, অ্যাক্সিসের সাথে। ভার্টিব্রাল 1 এর নাম কি? অ্যাটলাস। 2 নাম কি? অ্যাক্সিস। অ্যাক্সিসের সাথে সে যুক্ত হয়। ঠিক আছে? এবার আসো আমরা এই জিনিসটা একটু দেখি, এই জায়গাতে একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা কি আসলে। খেয়াল করো, এই যে অ্যাটলাসের এই যে ফ্যাসেটটা, যেটা বললাম যে কিডনি আকারের, আর এইটাই হচ্ছে আমাদের অক্সিপুট। এই অক্সিপুটটা এর সাথে বসে জয়েন্ট তৈরি করছে, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট তৈরি করছে, জয়েন্ট তৈরি করে বেসটাকে ধরে রাখছে। এবার আরেকটু নিচে যাও, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। আর এই যে নিচে একটা ফ্যাসেট আছে দেখো, সেই ফ্যাসেটটা কার সাথে? এই অ্যাক্সিসের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে? এর সাথে যুক্ত হয়ে কি হয়েছে? তোমার অ্যাক্সিসের সাথে একটা জয়েন্ট তৈরি করছে। আচ্ছা, এবার আসো, এই যে জয়েন্ট তৈরি করলো, এখন এই ইসের অ্যাটলাসের সামনে একটি রাউন্ড শেপের মতো একটা জায়গা আছে। এখানে এই জায়গার মধ্যে একটা এই অ্যাক্সিসের বডিতে একটা প্রমিনেন্ট জায়গা আছে, যার নাম হলো ডেন্স। কি বলে এটাকে? আর আরেকটা নাম হলো অডন্ড্রয়েড প্রসেস। কি নাম? আরেকটা অডন্ড্রয়েড প্রসেস। এই অডন্ড্রয়েড প্রসেস ওই অ্যাক্সিসের অ্যাটলাসের সাথে এরকম একটা তৈরি হয়ে একটা এরকম করে ঘুরে। বুঝতে পারছি? কার উপর ঘুরতেছে? অডন্ড্রয়েড প্রসেসের উপর ঘুরতেছে। কে ঘুরতেছে? অ্যাক্সিস ঘুরতেছে, এই অ্যাটলাস ঘুরতেছে। ঠিক আছে? ক্লিয়ার না ব্যাপারটা? অডন্ড্রয়েড প্রসেস কার উপর? অ্যাটলাসের সাথে ঘুরতেছে। তো এখন ধরো এই হচ্ছে অডন্ড্রয়েড প্রসেস, আর এটা হচ্ছে ধরো অ্যাক্সিস, অ্যাটলাস। তাহলে এরকম ঘুরতেছে। এখন আলোচ্য বিষয় হচ্ছে, যে গুরুত্বপূর্ণ বিষয়, ধরো আমার লাল কলমে এটা হচ্ছে ডেন্স। কি নাম? ডেন্স অর অডন্ড্রয়েড প্রসেস। এই অডন্ড্রয়েড প্রসেসের উপরে ঠিক চূড়ায় একটা লিগামেন্ট লাগে। সেই লিগামেন্টের নাম হচ্ছে অ্যাপিক্যাল লিগামেন্ট। কি নাম?
এই অ্যাপিক্যাল লিগামেন্ট কার সাথে লাগতেছে? অক্সিপুটের সাথে লাগতেছে। কার সাথে লাগতেছে? অক্সি সেন্টারে। খুব খেয়াল করতে হবে, সেন্টারে। আরেকটা স্লোপ হয়ে আরেকটা লিগামেন্ট নিচের দিকে নামতেছে এখান থেকে, এইটার এই ডেন্সের সাথে ছোট নিচের দিকে এই স্লোপ হয়ে দুই পাশে স্লোপ হয়ে, এই পাশে স্লোপ হয়ে লাগতেছে, এই পাশে স্লোপ হয়ে লাগতেছে, যার নাম হচ্ছে অ্যালার্ট লিগামেন্ট। কি হচ্ছে? অ্যালার্ট লিগামেন্ট। কি নাম? অ্যালার্ট, ALAR, অ্যালার্ট। অ্যালার্ট অ্যাপিক্যাল লিগামেন্ট। কি নাম বললাম? অ্যাপিক্যাল লিগামেন্ট। আরেকটা বললাম অ্যালার লিগা কটা লিগামেন্ট? দুইটা। একটা হচ্ছে অ্যাপিক্যাল লিগামেন্ট, স্লোপ হয়ে কি লিগামেন্ট তৈরি করলো? অ্যালার লিগামেন্ট। এখন এই অ্যালার লিগামেন্টের ফাংশন কি? অ্যালার লিগামেন্ট ফাংশন হচ্ছে এটা অতিমাত্রায় যখন রোটেশন হবে তখন বাধা দিবে। ধরো এই লিগামেন্ট আমার সুস্থ আছে বোধহয়, আমি অতিমাত্রায় গেলাম না, ধরো আমি এরপর যেতে পারবো না। তো যদি ওই লিগামেন্টটা না থাকতো তাহলে আমি ঘাট পিছনে নিতাম। তার কে কার অবদান? এটা অ্যালার লিগামেন্ট। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটা লিগামেন্ট, সেটা হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট। কি নাম? ট্রান্সভার্স লিগামেন্ট। ট্রান্সভার্স লিগামেন্টের কাজ কি? খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব লক্ষ্য করো, খুব খেয়াল করো। ট্রান্সভার্স লিগামেন্ট হচ্ছে এই যে লাল কলমটা দেখতেছো ডেন্স, এই ডেন্সের উপরে এরকম একটা আড়াআড়ি একটা লিগামেন্ট এখান থেকে এখানে লাগানো, যার নাম হচ্ছে ট্রান্সভার্স লিগামেন্ট। এটি মানে এই ট্রান্সভার্স লিগামেন্টের কাজ কি? এই ডেন্সটাকে যথাযথভাবে রাখা। যদি ট্রান্সভার্স লিগামেন্ট লুজ হয়ে যায় তাহলে কলমটা সরে এদিকে চলে আসবে, কলমটা সরে এদিকে চলে যাবে। ঠিক আছে? তাহলে ট্রান্সভার্স লিগামেন্ট কোথায় আছে আমরা একটু আরেকবার এখানে দেখি, জুম করলে বোঝা যাবে। খুব খেয়াল করো, এই যে আমাদের অডন্ডেড ডেন্স, এই ডেন্সের এই জায়গাটাতে কে আছে? এরকম কলম যেন ঘোরাচ্ছি, এখানে কে আছে? ট্রান্সভার্স লিগামেন্ট। কে কি লিগামেন্ট? ট্রান্সভার্সের কাজ কি? ডেন্সটাকে যথাযথভাবে রাখা। আচ্ছা, এখন আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে, খুব খেয়াল করতে হবে, যদি এই অ্যালার লিগামেন্ট লুজ হয়ে যায় তাহলে ডেন্সটা ঘুরবে এরকম, ঠিক না? ঠিক। যদি ট্রান্সভার্স লিগামেন্ট যদি তোমার ঠিক মতো টাইট না থাকে তাও ডেন্স ঘুরবে। তো যদি ঘুরলে প্রবলেমটা হবে কি? ঘুরলে প্রবলেমটা হবে এই যে ও যদি ঘুরে তাহলে এই যে আমাদের ভার্টিব্রাল আর্টারির উপর দিকে উঠতেছে, হ্যাঁ, ধরো এই ভার্টিব্রাল আর্টারিটা এখান দিয়ে এসে এই ব্রেনে সাপ্লাই দিচ্ছে। এখন যখন ও ঘুরবে তখন ব্লাড এই ভার্টিব্রাল আর্টারির উপর ঠিক মতো ওর প্রেশার পড়বে। সে ধরো এটা ভার্টিব্রাল আর্টারি, ও তো খুব নরম স্ট্রাকচার, যখন ও অ্যাবনর্মাল ঘুরবে তখন এরকম হবে না, ইমপিঞ্চ হবে না, তখন কি ব্লাড ঠিক মতো ব্রেনে পৌঁছাইতে পারবে? পারবে তো না। পারবে? এরকম প্রেশার পড়লে এরকম প্রেশার কখন পড়বে? যদি তোমার ট্রান্সভার্স লিগামেন্ট লুজ হয়ে গেছে। ট্রান্সভার্স লিগামেন্ট লুজ হলে ডেন্সটা লুজ, তখন এরকম অ্যাবনর্মাল ঘোরা শুরু করবে। তো ডেন্সটা যখন ঘোরা শুরু করবে তখন কি হবে? তখনই তোমার ব্লাডের উপরে ভার্টিব্রাল আর্টারির উপর চাপ পড়বে। চাপ পড়লে ও ঠিক মতো ব্লাডটা তুলতে পারবে না। আর আমরা জানি আমাদের ব্রেন খুব গুরুত্বপূর্ণ, ব্লাড প্রতিটা মুহূর্তে ব্লাড দরকার। কেন দরকার? অক্সিজেন দরকার। ব্রেন যদি অক্সিজেন না থাকে ব্রেন বাঁচতে পারবে না। 4 সেকেন্ড সর্বোচ্চ ব্রেন বাঁচতে পারে উইদাউট অক্সিজেন। অক্সিজেন 4 সেকেন্ড নাই, তার আগে শেষ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই সময় যদি কোনোবার চাপ পড়ে তাহলেই ব্রেন সিগন্যাল দিবে। কি দিবে? মাথা ঘোরাবে, বমি লাগবে, চোখের কোন করবে, নিস্টিগমাস বলে এরকম করবে, মাথা ঘোরাবে, বমি লাগবে, পড়ে যেতে চায়, এই সকল লক্ষণ প্রকাশ পাবে। তাহলে কখন হবে? যদি এই ভার্টিব্রাল আর্টারি ঠিক মতো ব্লাড সাপ্লাই না যাবে, ভার্টিব্রাল আর্টারি ইনসাফিসিয়েন্সি, এটা কখন হবে? এইটা একটা কারণ হতে পারে। কোনটা? যদি বললাম আমরা এই, হ্যাঁ, ওগুলো হতে পারে।
এছাড়াও ডেন্স ঠিক আছে, অ্যালার লিগামেন্ট ঠিক আছে, ট্রান্সভার্স লিগামেন্ট ঠিক আছে, বাট ঘটনা কিন্তু অন্য জায়গায়। তোমার ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের সমস্যা বা ভেস্টিবুলো কক্লিয়ার মধ্যে সমস্যা, সেটা আলাদা ইস্যু, সেটা আমরা বুঝবো কীভাবে আমরা আলোচনা করব। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝলাম যে আমাদের যদি এই লিগামেন্টের প্রবলেম, কী কী লিগামেন্ট প্রবলেম হতে পারে, অ্যালার লিগামেন্ট লুজ হতে পারে, ট্রান্সভার্স লিগামেন্ট লুজ হলে পরে আমাদের ডেন্সটা ঠিক মতো ঘুরবে না। তোমরা আদায় জ্ঞাতার্থে তোমাদের বলতেছে এই ডেন্সটা যে ফাঁসিতে যে ঝুলে, ফাঁসি যে দেওয়া হয়, যে ফাঁসি দিলে কি হয়, ডেন্সটা ভেঙে যায়। ভেঙে কোথায় গিয়ে লাগে, স্পাইনাল কর্ডে কোন জায়গায়, মিডল অফ লাঙ্গাটাতে টাচ করে। মিডল অফ লাঙ্গাতে সম্ভবত টাচ করলে মিডল অফ লাঙ্গাটাতে আমাদের রেসপিরেটরি সেন্টার জড়িত, শ্বাস নিচ্ছি ছাড়তেছি, ওইটা ব্লক হয়ে যায়, তারপর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে রোগী মারা যায়। এটা একটা ইনফরমেশন। এখন এই ডেন্সটা যে কোনো মুহূর্তে কি হইতে পারে, অনেক প্রবলেম হইতে পারে। ধরো তুমি ম্যানিপুলেশন করতেছো, খুব খেয়াল করো, তুমি ক্র্যাক করতেছো, শ্বাস দিচ্ছ, ক্র্যাক করতেছো, তখন ডেন্সটা ভেঙে দিতে পারে। ভেঙে পড়লে সাডেন ডেথ হবে না? ধরো তুমি মোবিলাইজেশন করতেছো খুব জোরে জোরে, এখন ওই অ্যালার লিগামেন্ট লুজ, তাহলে ডেন্সটা সরে যাবে, সরে গিয়ে তোমার ব্লাড সাপ্লাই কমে যাবে, রোগীর সঙ্গে সঙ্গে দুর্ঘটনা করতে হবে। অতিমাত্রা এক্সটেন্ড করতেছো, ওই জায়গায় ট্রান্সভার্স লিগামেন্ট লুজ, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে তোমার রোগী ভার্টিব্রাল ইনসাফিসিয়েন্সি, রোগীর সঙ্গে সঙ্গে চোখ মুখ বন্ধ করে রোগী বমি টমি করে দিয়ে নাস্তা না অবস্থায় রোগী দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে এই যে ঘাড়ের মোবিলাইজেশন বলো, ম্যানিপুলেশন বলো, যাই বলো, দুই সাবধান। কারণ আমরা তো জানি না তার অ্যালার লিগামেন্ট লুজ কিনা, ট্রান্সভার্স লিগামেন্ট লুজ কিনা, তার ডেন্সটা কী অবস্থা, তুমি আমি তো জানি না। বুঝাতে পারলাম? যদি না জানি তাহলে যে কোনো মুহূর্তে যে কেউ হাতে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় কয়েকটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে, তখন সাডেন ডেথ হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে পরে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে এরকম দুর্ঘটনা যে কারো হাতে ঘটতে পারে। ঘাড়ে মোবিলাইজেশন বলি, ম্যানিপুলেশন বলি, এটা করতে পারবো কখন, যদি আমাদের এই টেস্টগুলো, আমাদের এই ডেন্সের সম্পর্কিত অ্যালার লিগামেন্ট, তারপর কি বলবো ট্রান্সভার্স লিগামেন্ট, এগুলো প্রবলেম আছে কিনা আমরা টেস্ট করে বুঝতে পারবো। 6টা টেস্ট আমরা দেখাবো। 6টা টেস্টগুলি যদি দেখা যায় যে নেগেটিভ, তাহলে আমরা নিঃসংকোচে মোটামুটি একটা সেফ গার্ডে আমরা মোবিলাইজেশন করতে পারবো, ম্যানিপুলেশন করতে পারবো। আর যদি এর মধ্যে একটা টেস্ট যদি প্রবলেম দেখা দেয়, যদি সে বলে যে মাথা ঘোরাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে রুগীরা কী করবে, বন্ধ করে দিতে হবে, মোবিলাইজেশন মানে কিছু করা যাবে না, তাকে একটা এক্সরে করতে হবে। কি এক্সরে? ওপেন মাউথ এক্সরে করতে হবে। কি করতে হবে? এক্সরে। এই ওপেন মাউথ এক্সরে করে আমরা দেখবো, ধরো ওপেন মাউথ এক্সরে কিরকম হবে, ধরো ওটা যদি এক্সরে রেডিয়েশন হয়, তাহলে এরকম এক্সরে রেডিয়েশন মুখ দিয়ে ঢুকবে। ঢুকলে খুব খেয়াল করো, এই যে হা করলাম, তখন এই বরাবর হা করলে ওই রেডিয়েশন বরাবর যাবে। যাওয়ার পর যখন এরকম করে রাখবে, তখন ডেন্স আর ওই অ্যালার লিগামেন্ট, ডেন্সের বলে অ্যালাইনটি কিন্তু আসছে কিনা বোঝা যাবে। ওখানে একটা বলে দিবে যে তার প্রবলেম আছে, তখন সেটা ধরে আমাদের এমআরআই করতে হবে, সেটা আলাদা চিকিৎসা, সেভাবে আমাদের সাবধান হতে হবে। আচ্ছা, রেডিয়েশন ডেন্সে যাবে, এই জন্য তো হাক করাইতে হবে। হাক করলেও কিন্তু ডেন্সে যাবে, ওই বরাবরই আছে, তো বড় তো হাত তো করাইতে হবে। আর একটা করতে হবে, যখন আমরা দেখলাম যে তার মাথা ঘোরাচ্ছে, তার বমি লাগতেছে, তখন আমাদের আর একটা কাজ করতে হবে সঙ্গে সাথে, আমাদের এই যে বমি ভাবটা কি আমাদের ভেস্টিবুলার আর্টারিতে প্রবলেম, নাকি আমাদের ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ বা কানের সাথে সম্পর্কিত, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কীভাবে আইডেন্টিফাই করবো? আমরা রমবার্জ টেস্ট করে আমরা করতে পারি। কী করবো আমরা? রমবার্জ টেস্ট। রমবার্জ টেস্ট করে আমরা বুঝতে পারবো, রমবার্জ টেস্ট যদি পজিটিভ হয়, তাহলে বুঝতে হবে ভেস্টিবুল কক্লিয়ার নার্ভের সমস্যা বা ভেস্টিবুলের সমস্যা, কানের ইন্টারনাল ইয়ার, মিডল ইয়ারের প্রবলেম, সেখান থেকে আমরা বা নার্ভের সমস্যা, সেটা আইডেন্টিফাই করবো। রমবার্জ টেস্টটা কী জিনিস? রমবার্জ টেস্ট হচ্ছে দুইটা পা একসাথে করে দুই হাত এরকম করে ধরবো, ধরে আমরা রোগীকে কী করবো, চোখ বন্ধ করতে বলবো,
97 থাকতে বলবো। যদি রোগী এরকম পড়ে যায় তাহলে বুঝতে হবে রম্বার্টিস পজিটিভ। আর যদি পজিটিভ হয় তখন বুঝতে হবে যে ভেসিকুলার আর্টারিতে প্রবলেম নাই, হায়ার সেন্টার মানে তার উপরের দিকে ভেস্টিবুলার নার্ভের সমস্যা। আর যদি এই রম্বাস টেস্ট নেগেটিভ হয় তাহলে ভেস্টিবুলার আর্টারিতে সমস্যা। এটা দিয়ে আমরা তখন আমরা আরো নতুন চিন্তা ভাবনা করে আমরা আগাবো। এতটুকু ক্লিয়ার? আমরা মোটামুটি আমাদের আলোচ্য বিষয় যা বলতে চাইছিলাম তা মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন আমরা টেস্টগুলি দেখবো। কি দেখবো আমরা? টেস্টগুলি দেখবো। যে কোনো পেশেন্ট এখন থেকে আমরা যে কেউ ঘাড়ে মোবিলাইজেশন করতে চাই, যাই করতে চাই, টেস্ট আমরা করে নিব। সেই টেস্টটা আমরা এখন আলোচনা করব। এখন ডিজিনেস আর ভার্টিগো দুটার মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। ডিজিনেস হচ্ছে এমন একটা ফিলিংস যে আমি মনে হয় পড়ে যাচ্ছি, চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, মনে হয় আমি এখনই আমার হয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এইটা হচ্ছে ডিজিনেস। আর ভার্টিগো কি জিনিস? মনে হয় আমার চতুর্পাশ ঘুরতেছে। এটা মনে রাখতে, ভার্টিগো ডিজিনেস পার্থক্য কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা এই পেশেন্টকে রিল্যাক্স মোডে শোয়াবো। তারপরে কাছে আসো, আর কাছে আসো। এরপরে পেশেন্টকে খুব আমি নিজে কমফোর্ট থাকবো, আর কাছে আসো। পেশেন্টের মাথাটাও আমার কাছে রাখবো, ঠিক আছে? এবং এইভাবে আমি ধরবো যেন পেশেন্ট তার মাথাটা একদম রিল্যাক্স মোডে থাকে, এবং সেজন্য আমি যে ছেড়ে দিব না এটা আমার খেয়াল করবো। এখন আমি কি করব? আস্তে 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 করে আমি কি করব? তারা ঘাড় নামাইতে বলবো, আমার হাত ছেড়ে দিব। ধরো এই অবস্থা আমি মনে করো সাপোজ 10 সেকেন্ড ধরে রাখলাম। যদি তার এই সময় তার ডেন্স তার প্রবলেম হয়, যেমন অ্যালার লিগামেন্ট বললাম, বা কোথাও যদি সমস্যা হয়, তাহলে তার মাথা ঘুরাবে, চোখ মুখে নিস্টিগমাস। নিস্টিগমাস শব্দ অর্থ কি? চোখ খালি পুতুলি ঘুরতে থাকবে। নিস্টিগমাস অর্থ কি? চোখের পুতুলি, চোখের পুতুলি এরকম কাঁপতে থাকবে। বুঝতে পারতেছি? নিস্টিগমাস অর্থ কাঁপতে থাকবে। এবং কি হবে? তার চোখে মুখে অন্ধকার লাগবে, মাথা ঘুরাবে। এটা সে বলবে, ভার্টিগো বলবে। আর যদি এরকম কিছুই না হয় তাহলে বুঝলাম যে আমাদের এই ডিজিনাস টেস্টের 1 নম্বর স্টেপটা ওকে। এবার আমরা কি করব? আমরা রোটেশন করব। সেম লেভেলে রেখে আমরা রোটেশন 45 ডিগ্রি অ্যাঙ্গেল 10 সেকেন্ড হোল্ড করবো, করে দেখবো তার ফিলিংস কি। কোনো প্রবলেম নেই, ওকে। আমরা এরকম করব, রাইট লেফট করব, ওকে। কোনো সমস্যা নেই, ওকে। এবার রাইট করে আবার এক্সটেনশন 10 সেকেন্ড আমরা ধরে রাখবো। এই সময় তার ফিলিংস দেখব, ঠিক আছে? আচ্ছা, যদি এই সময় তার মাথা ঘোরায়, ওই সমস্যাগুলি বলে, তার বুঝতে হবে তার ভার্টিবুলার আর্টারিতে সমস্যা হইতে পারে, এবং তার ওই সমস্যাগুলি যেটা আমরা আলোচনা করলাম হতে পারে। এবার এই 3-4 স্টেপ শেষ হয়ে গেলো। এখন আমরা কী করবো? আমরা ভালো হাতটা ধরে আমরা কী করবো? আমরা 10 বার রোটেশন করবো। আস্তে আস্তে খুব আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে মাথা ঘোরাবে, ফলস পজিটিভ হবে। কী হবে তাহলে? 10 বার। কবার হবে? 10 বার। এই 10 বার যদি দেখা যায় যে তার পিছনে যাওয়া, যদি কোনো প্রবলেম না হয় তাহলে সে ওকে। আর যদি প্রবলেম বলে তাহলে আমাদের এই পেশেন্টের মোবিলাইজেশন ম্যানিপুলেশন কিছু করা যাবে। আর কে জানে কোন দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? এবার পরবর্তী 1 নম্বর টেস্ট হলো। কয়টা মাস হলো? আচ্ছা, এবার আমরা শার্প পার্সার টেস্ট করবো। আমরা কি বলবো? আমরা শার্প পার্সার টেস্ট। শার্প পার্সার টেস্ট এটা আমরা করবো। শার্প পার্সার টেস্ট হচ্ছে এটাও সেই অ্যালার লিগামেন্টের জন্য করা। উঠে বসো, তুমি এদিকে পা দাও, এদিকে পা দাও। এই টেস্টটা কিরকম? এই টেস্টটা হচ্ছে কাছে আসো। ধরো এই যে অক্সিপুট, ওই অক্সিপুটটা আনো বা স্পাইনটা নিয়ে আসো। এই অক্সিপুটের যদি আমরা গর্তের মধ্যে হাত দিই তাহলে C2 স্পাইনাস প্রসেস পাবো। কি পাবো? স্পাইনাস প্রসেস, নট ট্রান্সভার্স প্রসেস। কি পাবো? স্পাইনাস প্রসেস। আর এই কানের লতা দিয়ে যদি আমরা টানি তাহলে পাবো আমরা ট্রান্সভার্স প্রসেস। কি পাবো? ট্রান্সভার্স প্রসেস। তার মানে হচ্ছে, খেয়াল করো এখানে যদি আমরা জুম করি, এই এখন দেখো এই যে গর্তটা হাত দিলাম তাহলে এটা পাবো। এটার নাম কি? C2। এটা কে? C2 স্পাইনাস প্রসেস। C2 ট্রান্সভার্স প্রসেস ইচ্ছা, C2 পাওয়ার প্রসেস কোনটা? এটা খুব খেয়াল করতে হবে। তাহলে কানের লতা বরাবর যদি আমি হাতটা আনি তাহলে C2
ট্রান্সভার্স প্রসেস। এখন আমি এই C2 ট্রান্সভার্স প্রসেসে আমি দুই পাশে ট্রান্সভার্স প্রসেসে আমি কি রাখবো, হাত রাখবো। আর এই কোথায় ধরলাম, C2 ট্রান্সভার্স প্রসেস, কি হচ্ছে C2 ট্রান্সভার্স প্রসেস। এবার আমি কি করব, আমি এই হাত দিয়ে কপালে হালকা প্রেসার দিব। আর আমার বাম দুই হাতে আমি ফিল করব লিগামেন্টের টেনশনটা। যদি লিগামেন্টটা কতটুকু নরম থাকে তাহলে মনে হয় নরম কিছু ঘুরতে আমার হাতে লাগতেছে। আর একদম হেলদি পার্সনের ক্ষেত্রে আমি ফিল করবো যে টাইট টাইট একটা ফিলিংস হবে। এবং এই সে ফিলিং যদি হয় এবং পেশেন্ট যদি তোমার মাথা ঘোরানো, নিস্টেগমাস, বমি ভাব এগুলো না হয় তাহলে পেশেন্ট ঠিক আছে। এবার সেমই এই যে ধরেই আমি কি করব, আমি রোটেশন করবো একটু। এটা পরের টেস্ট। এইটাতেও যদি তার ওই সেম সিমটম হয় আর আমি এটাতে ফিল করবো, কোথায় ফিল করবো, এখানে। ঠিক আছে, যদি ফিলিংস হয় তাহলে তার পজিটিভ, তার মানে অ্যালার এবং ডেন্স লিগামেন্ট প্রবলেম আছে হয়তো বা, আর না থাকলে ঠিক আছে। কয়টা টেস্ট গেল, তিনটা। কয়টা গেল, পরেরটা হলো লেটারাল ফ্লেক্সড অ্যালার লিগামেন্ট টেস্ট, যেটা একটু আগে বললাম। তিনটা এটাই, লেটারাল ফ্লেক্স অ্যালার লিগামেন্ট টেস্ট। এখানে এই সময় কিন্তু একটু হালকা মাথা ঘাড়ের দিকে রাখতে হবে, তারপরে ধরতে হবে, তারপরে ঘুরাতে হবে। ঠিক আছে, এবার লেটারাল স্টেবিলিটি স্ট্রেস টেস্ট। লেটারাল স্টেবিলিটি স্ট্রেস টেস্ট এটা কিরকম, শুয়ে পড়াবো, টু ট্রান্সভার্স প্রসেস বরাবর। কি বলছি কথাটা, তাহলে C2 বুঝবো কেমনে, ওই কানে লতি, আর তার একটু পুরো হাত রাখলে কি হবে, C1 হবে। তাহলে আমি এই দুই জায়গা দিয়ে আমি একটু হালকা প্রেশার দিলেই, যদি রোগীর প্রবলেম থাকে, অ্যালার লিগামেন্টের সমস্যা থাকে, তাহলে কি হবে, তার সে কি বলবে, এগুলো বলবে। তাহলে এটা হচ্ছে লেটারাল স্টেবিলিটি স্ট্রেস টেস্ট। দূরে রাখতে হবে, 10 সেকেন্ড দূরে রাখতে হবে। এবার হলো পিটম্যানস ডিস্ট্রাকশন টেস্ট। কি নাম, পিটম্যান ডিস্ট্রাকশন টেস্ট। একটু কাছে আসো, একটু কাছে। পিটম্যান ডিস্ট্রাকশন টেস্ট হচ্ছে হাতটা এরকম, ঘাটটা ধরতে হবে, হালকা একটু ফ্লেকশন করতে হবে, করে এখানে হালকা ট্রাকশন দিতে হবে। এর মধ্যে যদি রোগী বলে, নিচে যাও, যদি রোগী বলে যে আমার মাথা ঘোরায়, যা যা লক্ষণ তা আছে। সর্বশেষ লেটারাল শেয়ার টেস্ট। কি, লেটারাল শেয়ার টেস্ট। লেটারাল শেয়ার টেস্ট হচ্ছে যে রেডিয়াল বর্ডারটা আমাকে ফাইন করতে হবে। রেডিয়াল বর্ডার দ্বারা ঠিক ওই C2 বরাবর আমার কি করতে হবে, আমি হালকা প্রেশার দিতে হবে, এরকম। আড়াআড়ি দুই আঙ্গুল আড়াআড়ি নিতেছি, হরিজন্টাল নিতেছি আমি, মাথার আগে ব্রেক করতেছি। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সভার্স প্রসেস বরাবর আমি কি করতেছি, আমি ট্রান্সভার্স বরাবর আমি কি করতেছি, আমি হাতটা কি করতেছি, আমি হাতটা এই এই এই। এখন এই সময় যদি পেশেন্টের যদি সমস্যা হয়, অ্যালার লিগামেন্টের স্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, তাহলে এই টেস্টগুলি করে আমরা মোটামুটি আমরা বুঝবো। আর যদি প্রবলেম হয় তাহলে আমরা কি করবো, আমরা পরবর্তীতে কি করবো, আমরা ওপেন মাউথ এক্সরে করাবো এবং রমবার্জ টেস্ট করবো। রমবার্জ টেস্ট করলে কি পাওয়া যাবে, ভেস্টিবুলার আর্টারি প্রবলেম নাকি তার ভ্যাটিবুলার আর্টারি প্রবলেম তা বুঝতে পারবো। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।